আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান একটা ঐতিহাসিক ডার্বি। আজকের এই ম্যাচটা অনেক কিছু ডিসাইড করবে। তো তার আগে শুরু করি। আমি রোহিত, তোমরা দেখছো খেলা আড্ডা। আমাকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলো, ঘুম হয়েছে? দেখো, আমি রাতেরবেলা ভিডিও করছি, কালকে খেলা বলে আমি একটু আগে আপলোড করবো, তো তুমি ওটা কালকে মানে ডার্বির দিনই দেখতে পাবে। তো কমেন্টে জানাও যে ঘুম হলো। আমার তো হবে না। তো এবার শুরু করি। দেখো, ডার্বি এমন একটা ঐতিহাসিক ম্যাচ যেটা ওয়েস্ট বেঙ্গলকে দুটো ভাগে ভাগ করে দেয়। একদিকে ইস্ট বেঙ্গল সাপোর্টার্স, একদিকে মোহনবাগান সাপোর্টার্স। এই ম্যাচটা ডিসাইড করে যে কোন মাছের দাম বাড়ছে। সেটা ইলিশও হতে পারে, সেটা চিংড়িও হতে পারে। এই একটা ডার্বি, এটা এত পুরনো ডার্বি যে আমি তো চরমাই নিই, ছেড়েই দিই। এবার কথা আসছে, এই ডার্বিটা একটা রেগুলার ইউজুয়াল ডার্বির থেকে ইম্পর্টেন্ট কেন? প্রথমত আমরা বলতে পারি যে এই যে ডার্বিটা হতে চলেছে, এটা শুধু ডার্বির মধ্যে পড়ে না। নাকি দেখুন, ডার্বি কখনো একটা রেগুলার ম্যাচ নয়, এটা একটা হাই প্রেসারাইজড, দুটো টিমের সমর্থক যাবে, দুটো টিমই চাইবে যে সে জিতবে। আর ইটস নর্মাল, এই জন্যই এটা ডার্বি। এবার ব্যাপারটা আসছে কেন ডার্বিটা নর্মাল না। দুটো টিম একদম ইকুয়াল পয়েন্টসে আছে টেবিলে, দুজনই 22 পয়েন্টে রয়েছে। ইস্ট বেঙ্গল জিডি ডিফারেন্সে মানে গোল ডিফারেন্সের জন্য টেবিল টপে আছে, আর মোহনবাগান গোল ডিফারেন্সের জন্য সেকেন্ডে আছে। এই যে ম্যাচটা যে জিতবে আজকে, সে হয়ে যাবে আইএসএল এর চ্যাম্পিয়ন। এই ম্যাচটা ডিসাইডার ফর বোথ দ্য টিমস। যে জিতবে সে চ্যাম্পিয়ন, কারণ কি তারপরে খেলাটা ইস্ট বেঙ্গলের আছে ইন্টারকাসির এগেনস্টে। অলদো যদি ইন্টারকাসির এগেনস্টে ড্র বের করতে পারে, তাহলেও চান্সেস থাকবে ইস্ট বেঙ্গলের জেতার। এবার আমরা আসছি রেকর্ডস। দেখুন, এমনিতে যখনও মোহনবাগানের সাথে অস্কার ব্রুজন ফেস করেছেন, অস্কার ব্রুজন পেনাল্টি ছাড়া হারেনি। ইন কারেন্ট সিনারিও মোহনবাগানের কোচ চেঞ্জ হয়েছে, এবার এসছে সার্জিও লোবেরা। লোবেরার কাছে অস্কার ব্রুজনের রেকর্ড কিন্তু অতটা ভালো না। অস্কার যখনই ফেস করেছেন, অস্কার হেরেছেন। সেকেন্ড, খেলাটা পেনাল্টি পর্যন্ত যাওয়ার কোনো গল্পই নেই, কারণ কি এটা কোনো ফাইনাল না, তো বা সেমিফাইনালও না, তো এখানে কোনো পেনাল্টিজ আসছে না। এবারের ফরম্যাট হিসাবিক যে টেবিল টপার হবে সেই হবে দ্য চ্যাম্পিয়ন্স। এবার ব্যাপারটা আসছে এইখানে, অস্কার ব্রুজন কী মাইন্ডসেটে খেলে। দেখুন, যেরকম আগের ম্যাচটা পাঞ্জাবের সাথে খেললো যে মাইন্ডসেটে, ওই মাইন্ডসেটে যদি নাবে বা ওরম পারফরমেন্স যদি থাকে, মোহনবাগান আপার হ্যান্ড নিয়ে খেলা স্টার্ট করবে। তা বলে আমি বলছি না যে ইস্টবেঙ্গল ননস্টপ শুধু অ্যাট্যাক করে যাক। এটা মাথায় রাখতে হবে যে ননস্টপ অ্যাট্যাক করলেও মোহনবাগানের উইঙ্গার্স ভালো। তো দেখুন, দু তিনটে জিনিস আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। ফার্স্ট, যে ইউসুফ এজেজারি ওকে খেলাবে, আর লোবেরা জানে ওকে কী করে কন্ট্রোল করতে হবে। ওর গায়ে টম অ্যালভার্টস বা রড্রিগেজ যেই থাকুক না কেন আটকে পড়বে, এটা মেনে নিতে হবে। তো এই জায়গাতে কি করতে হবে? এই জায়গাতে এটাই করতে হবে, ওনাকে ফক্স ইন দ্য বক্স বানিয়ে, মানে ওনাকে একটা প্রপার পোর্চার বানিয়ে রেখে দিয়ে একটা ফলস নাইন খেলানোর সাথে। এবার বলবেন ফলস নাইনের জন্য কে? দেখুন, ইউজুয়ালি ফরম্যাট হিসাবিক যদি খুব চেঞ্জেস না করে, ফরম্যাট হিসাবিক ফলস নাইন খেলতে পারে মিগুয়েল ফিগুয়েরা। উইঙ্গার্স তো আপনারা জানেনই, কিন্তু ফলস নাইনে মিগুয়েল ফিগুয়েরার সাথে এবার আমাদের মেন দেখতে হবে, সেটা হচ্ছে সাউল ক্রেসপোকে দিয়ে স্টার্ট করাবে, নাকি রশিদকে দিয়ে নিজের ডিফেন্সটাকে একটু স্ট্রং বানাবে। এবার আমি কেন বলতে চাইছি যে মিডফিল্ডে 3 ফরেনার্স না, কেন বলতে চাইছি এটা সিম্পল ভাষায় আমি যদি বোঝাতে চাই, শুধু আনওয়ার আলী ডিফেন্স সামলাতে পারবে না, সেবিলেকে লাগবে। কেভিন সিবিলে এমন একটি প্লেয়ার যে জিমি ম্যাকলারেনকে কন্ট্রোল করতে পারবে, পেট্রেটোসকে কন্ট্রোল করতে পারবে, কামিন্সকে কন্ট্রোল করতে পারবে।
আর আনভার আলী, দেখুন আনভার আলী এমন একটা টাইপের প্লেয়ার না, উনি যদি একটা প্রপার পার্টনার পায় তারপর ওকে আর ঘুরে দেখতে হবে না, দরকার হলে উনি উঠে গোলও করে দিয়ে আসতে পারেন। আর আনভার আলীর উপরে সবার চোখটা একটু বেশি থাকবে, কারণ কি আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কীভাবে মোহনবাগানের হাত থেকে বা ঘর ভেঙে রাতারাতি আনভারকে কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। তো দেখুন, লক্ষ্য তো অনেক কিছুর দিকেই থাকবে, ফলটা কে পাবে এটা ম্যাটার করছে। দেখতে হবে মেন কয়েকটা জিনিস। দেখুন, সবার আগে এজে জারিকে দিয়ে স্টার্ট করায় নাকি, এজে জারিকে দিয়ে স্টার্ট করানোর পরেও এজে জারি ওই খেলাটা খেলতে পারে নাকি? কারণ কি, এজে জারির একটাই উইকনেস, সেটা হচ্ছে ফিজিক্যাল প্লেয়ার্স, মানে ফিজিক্যাল সেন্টার ব্যাকস পেলে ওনাকে একটুখানি অফ কালার মনে হয়। এবার ওই মুমেন্টে অ্যান্টনকে আনতে পারে। অ্যান্টন ইজ নট টু গুড অ্যাজ এজে জারি। যদি আমরা অ্যান্টনের সাথে এজে জারিকে কম্পেয়ার করি না, আমাদের এটা সবথেকে বড় ভুল হতে পারে। অ্যান্টন এমন একটি প্লেয়ার, সে হচ্ছে ফলস নাইন, কাইন্ড অফ মেসি। আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, আমি শুধু বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের বোঝার একটু সুবিধা হয়। দেখুন, যেরকম মেসি স্কোর করে, বাট উনি একটু ডিপ লাইন এসে খেলাটাকে থ্রু করায়, মানে ধরে নিন ও বলটা নিয়ে ড্রিবল করে উঠবে, পাস খেলবে বা বলটা পাস দেবে, এরম কাইন্ড অফ প্লেয়ার উনিও। রইল এজেজারি কাইন্ড অফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমি আবার বলছি, আমি কিন্তু কম্পেয়ার করছি না, আমি শুধু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কেন আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এক্সাম্পল দিচ্ছি? দেখুন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কারেন্টলি, আগে কি ছিল ওটা বের করে দিন মাথা থেকে, কারেন্টলি ওনাকে বক্সে বল ফেলুন, উনি গোল স্কোর করছে, এটা হয়। আর এইটা আমি দেখতে পেতে পারেন এজেজারির মধ্যে। তো দুটো প্লেয়ারের গেম স্টাইল আলাদা, তো কম্পেয়ার করা অনেকটাই ভুল। বাট যদি তোমরা লিডে থাকো, ইউ ক্যান টেক আ রিস্ক। এখানে আমাদের ফায়দা কি? ফায়দা এটাই যে আমাদের কোনো প্রপার স্ট্রাইকার নেই, আমাদের উইঙ্গার্সরা গোল করবে। আমার যে ফলস নাইন খেলবে, মানে অ্যান্টন, ও নেমে এসে স্কোর করতে পারে, বা ও বল সাপ্লাই করবে, ও স্কোর করবে, এরকম। কিন্তু আমি আবার বলছি, ফার্স্ট হাফ থেকে অ্যান্টনকে দিয়ে স্টার্ট করানোটা একটা বড় ভুল হতে পারে। আর ফার্স্ট হাফের মধ্যে যদি ক্রেসপো স্টার্ট করে আর যদি ডিফেন্সিভ মাইন্ডে খেলতে যায়, তাহলে কিন্তু একটু চাপে পড়তে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের এই একটা খেলা না, আমি যত বলবো তত কম। কিন্তু আমি ব্যাস এটুকুনই বলতে চাই যে লোবেরা এমন একটা স্ট্র্যাটেজি প্ল্যান করবে যেটা কিন্তু একটু হলেও চাপে ফেলতে পারে ইস্টবেঙ্গলকে। বেশি করে তো ওদের মাঝমাঠ, ওদের ডিফেন্স আর ওদের উইঙ্গার্স। দেখুন, স্ট্রাইকার আর উইঙ্গার্সকে নিয়ে আমি অতটা চাপ নিই না, আমার মেন চাপ থাকে হচ্ছে সেন্টার মিড অ্যান্ড সেন্টার ব্যাক। সেন্টার মিড এমন একটা রোল প্লে করে, যদি সে ওই জায়গাতে একটুও মিস্টেক করে, তার অপোনেন্ট টিমের বা নিজের টিমেরই স্ট্রাইকার্স আর উইঙ্গার্স কোনো কাজের হয় না। সেন্টার মিডের কাজ হচ্ছে বলটা রাখা, বলটা কালেক্ট করা, বলটা ডিস্ট্রিবিউট করা। সে যাকে ইচ্ছা করতে পারে, ধরে নিন এদিকে উইঙ্গার দৌড়াচ্ছে, এদিকে উইঙ্গার দৌড়াচ্ছে, মাঝখান দিয়ে স্ট্রাইকার দৌড়াচ্ছে, ওর তিনজনের হাতে অপশান আছে যে এই তিনজনের মধ্যে যাকে একজনকে বল বাড়াবো। সেকেন্ডারি সেটা হচ্ছে সেন্টার ব্যাকস। দেখো, সেন্টার ব্যাকসরাই চেষ্টা করবে যতটা গোল কম কনসিড করা যায়, ঠিক আছে? তো সেন্টার ব্যাকসদের উপরেও দায়িত্ব অনেকটাই থাকবে। ব্যাস ইস্টবেঙ্গলকে এটাই চেষ্টা করতে হবে যে ওদের মাঝমাঠটা ভাঙা আর দুটো গোল স্কোর করে দেওয়া, যেই করে হোক। এবার আমি আসছি মেন জায়গাতে, যেটা একটু চাপের ব্যাপার, যেটা আমিও প্রেডিক্ট করতে পারবো না, কোনো ইউটিউবার্সরা প্রেডিক্ট করতে পারবে না, ইভেনচুয়ালি কোনো কোচ প্রেডিক্ট করতে পারবে না। আর এটা আইএসএলের, যদি আমি ওটা না বলি না, আইএসএল কমপ্লিট হচ্ছে না। সেটা হচ্ছে আমাদের রেফারি। আমাদের লক্ষ্য থাকবে এটার দিকেও যে রেফারি কেমন হয়। তো দেখা হচ্ছে কালকের ম্যাচটা কি হয়, ওটার পর তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যাও কে জিততে চলেছে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তোমার ভাইকে একটু সাপোর্ট করে দাও। এই গরমের মধ্যে ঘামিয়ে এত কষ্ট করে ভিডিও করছি, তো একটা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব তো হয়।